হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো আছো সবাই? আচ্ছা, আমি মানস স্যার। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। আমরা বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু ভূগোল বিষয়ের নির্দিষ্ট একটা অধ্যায়ের নতুন নতুন বিভিন্ন তথ্য সম্পর্কে আমরা আলোচনা করে চলেছি। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে। আচ্ছা, শুনে ভালো লাগলো তোমাদের ক্লাসটা যে ভালো লাগছে। এবং তোমরা তোমাদের যে কোনো সমস্যায় আমাকে জিজ্ঞাসা করেছো, আমি যতটা পেরেছি তোমাদেরকে হেল্প করেছি। ঠিক আছে, এরকমভাবে তোমরা আমাদের পাশে থাকবে, আমরাও তোমাদেরকে হেল্প করতে থাকব। তার জন্য দরকার তোমাদের সঠিকভাবে সঠিক সময়ে নিজেদের মধ্যে পড়াশোনাটা চালিয়ে যাওয়া। তাহলেই কিন্তু, এবং আমরা সেইটা মনে রেখেই তোমাদেরকে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আজকের নতুন একটা বিষয় সম্পর্কে আলোচনা শুরু করবার আগে আমরা বিগত ক্লাসে যে বেশ কিছু তথ্য সম্পর্কে আলোচনা করেছিলাম সেই সম্পর্কে একটু আমি তোমাদের থেকে জেনে নেব, যে দেখি কারা কতখানি কিভাবে জানতে পেরেছো বা বুঝতে পেরেছো, সেটা একটু আমি মূল্যায়ন করে নিই। আচ্ছা, এই যে ধরো প্রত্যেক দিন আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করি, তোমরা বেশিরভাগ জনই খুব ভালোভাবে উত্তর দাও, হয়তো কিছু কিছু জন কম বেশি একটু ভুল থাকবে, ভুল না হলে মানুষ শিখতে পারে না। তো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব কেমন লাগে তোমাদের? ভালো লাগে? তা সত্যি করে বলো তো, সবার ভালো লাগে? কিছু জনের একটু মুখটা দেখে মনে হচ্ছে, সরাসরি বলতে পারছে না, মুখটা দেখে একটু মনে হচ্ছে মাঝে মাঝে একটু যেন খারাপ লাগে যে স্যার আবার প্রশ্ন জিজ্ঞাসা করছে, কি প্রশ্ন জিজ্ঞাসা করবে, সঠিকভাবে বলতে পারবো কি না, একটা সংকোচের মধ্যে থাকে, তাই তো? সংকোচের কোনো ব্যাপার নেই। তুমি যতবার বা যতভাবে এই প্রশ্ন উত্তর পর্ব শুধু আমাদের সাথে নয় বা আমার সাথে নয়, নিজেদের বন্ধুদের সাথেও যদি এই প্রশ্ন উত্তর পর্ব নিজেরা একটু আলোচনা করো, দেখবে তোমাদের এই নির্দিষ্ট অংশ থেকে যে কোনো জিনিস অনেকটা বেশি জানা বোঝা তোমরা বুঝতে পারবে। এবং তোমরা যখন কোনো জিনিস খুব ভালোভাবে বুঝে নেবে, মুখস্থ না করে বাস্তবের সঙ্গে উপলব্ধি করে বাস্তবের জ্ঞানকে পাশাপাশি রেখে তোমরা যখন বোঝার চেষ্টা করবে, সেই জিনিসটা দেখবে তুমি কোনোদিন সহজে ভুলবে না। এবং তোমাদের পরীক্ষার খাতাতেও হোক বা যে কোনো সময় যে কোনো টিচার যদি তোমাদেরকে জিজ্ঞাসা করেন যে এই নির্দিষ্ট জায়গাতে বা কোন জায়গায় কি প্রশ্ন, তুমি কিন্তু সহজেই উত্তর দিতে পারবে। এবং পরীক্ষার খাতায় অনায়াসে খুব ভালোভাবে চিত্রসহ তুমি কিন্তু সেখানটাতে তোমার উপযুক্ত উত্তর লিখতে পারবে এবং পরীক্ষক তোমাকে ফুল মার্কস দিয়ে দেবে। তো সেই জন্যই আমরা প্রত্যেক দিন এই প্রশ্নোত্তর পর্বটা রাখি, যে তোমরা কতখানি নিজেদেরকে মূল্যায়ন করতে পারছো, বাড়িতে গিয়ে তোমরা পাঠ্যপুস্তক থেকে নিজেদের পড়াশোনাটা করছো কিনা, চালিয়ে যাচ্ছ কিনা, না শুধুমাত্র আমরা যেটা বলছি শুধুমাত্র সেটাই তোমরা শুনছো। সেইটা একটা জানার আগ্রহ থেকে আমরা এই প্রশ্নোত্তর পর্বটা শুনি। এবং তোমাদের কাছেও তোমরা দেখে থাকবে যে প্রত্যেকটা চ্যাপ্টার অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সেই অধ্যায় থেকে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করে তারপর আমি তোমাদের থেকে জেনে নিই যে তোমরা এই সম্পূর্ণ অধ্যায়ের কতখানি আরো ভালোভাবে জানতে পেরেছো, যা বুঝতে পেরেছো, সেই সম্পর্কে কিন্তু একটা ধারণা আমরা নিই। তো ঠিক আছে, আজকে আর এই সম্পর্কে বেশি কথা বলবো না। আমরা ধীরে ধীরে আজকে যে প্রশ্নোত্তর পর্ব সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো পূর্বের ক্লাসে আমরা কি নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম? পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বিপর্যয় ব্যবস্থাপনার 3টি পর্যায়, সেই 3টি পর্যায়ের মধ্যে শেষ 2টি পর্যায়, অর্থাৎ কি বলতো? বাহ, খুব ভালো বলেছো। বিপর্যয় কালীন পর্যায় আর বিপর্যয় পরবর্তী অর্থাৎ বিপর্যয় উত্তর পর্যায় সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আমি জেনে নিই তোমাদের থেকে, তার আগে আমি একটু জানবো, সেটা হচ্ছে যে
এই ধরো বিপর্যয় মোকাবিলা যে বিভিন্ন সংস্থা রয়েছে, সেই সংস্থা, অনেকগুলো সংস্থা সম্পর্কে আমি তোমাদেরকে বলেছি, জানিয়েছি। কি কি সেই সংস্থাগুলো বলো তো, মনে আছে কিনা দেখি। আচ্ছা, খুব ভালো, এনসিসি, এনএসএস, আর এনআইডিএম, আর এনডিআরএফ। খুব ভালো। তো আমাকে শুরুতে এনসিসি আর এনএসএস এর পুরো কথা কে বলতে পারবে? আচ্ছা, এনসিসি ন্যাশনাল ক্যাডেট কর্পস। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এনসিসি কেউ করো এর মধ্যে? আচ্ছা, একজন দুজন এনসিসি করে, ভালো লাগে করতে? খুব ভালো। এটা খুব, যদি তুমি খুব ভালোভাবে সঠিকভাবে ট্রেনিংটা নিয়ে রাখো, এই এনসিসি ট্রেনিং সার্টিফিকেট পরবর্তীকালে তুমি যদি কোনো পুলিশ লাইন বা বিভিন্ন সামাজিকমূলক যে কাজ, সেখানে যদি তুমি সার্টিফিকেটটা দেখাও, তাহলে কিন্তু তোমার একটা এক্সট্রা কারিকুলাম হিসাবে সেখানটায় অ্যাড হয়। তো যে জিনিসটা করছো, বলবো ভালো তো করছো, এবং আরও ভালোভাবে করে নিজের সার্টিফিকেটটা যেন সঠিকভাবে সঠিক গ্রেড থাকে, এবং কোথাও অসুবিধা হলে সেই ট্রেনিং, যারা ট্রেনার তাদেরকে জিজ্ঞাসা করে আরও ভালোভাবে নিজেকে প্রশিক্ষণ করো। ঠিক আছে? তোমাদের কিন্তু এটা ভবিষ্যতে কাজে লাগতে পারে। এবং যারা একটু বেশি হাইট আছো, একটু ভালো লাগে, তারাও কিন্তু এই এনসিসিতে অংশগ্রহণ করতে পারো। এগুলো ভালো দিক, ভালো জিনিস। আচ্ছা, এরপরে এনএসএস এর পুরো কথা কি? ন্যাশনাল সার্ভিস স্কিম। খুব ভালো, ন্যাশনাল সার্ভিস স্কিম, তোমরা একদম সঠিক কথা বলেছো। এরা কি কাজ করে? আচ্ছা, আরো দুটো সংস্থা আছে, হ্যাঁ ঠিকই বলেছো, বলো বলো। এনআইডিএম কি আছে বলো? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। ডিএম ফর কি? ডিজাস্টার ম্যানেজমেন্ট, আর এনআই ফর ন্যাশনাল ইনস্টিটিউট। তাহলে আমাদের হয়ে গেল এনআইডিএম, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট। আর এনডিআরএফ, এনডিআরএফ হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, অর্থাৎ যেমন আর্মির একটা ফোর্স, নৌবাহিনীর ফোর্স, এই ফোর্সকে এনডিআরএফ বলা হচ্ছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। আচ্ছা, এই চারটি সংস্থা কি কাজ করে? চারটি সংস্থা সরকারের বিভিন্ন যে দপ্তর রয়েছে তাদের সঙ্গে সঠিকভাবে মানে কি বলবো, পর্যালোচনা করে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, সেইভাবে তারা কমিউনিকেশন রেখে, তারা কোনো জায়গাতে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ে পরিণত হয়, as soon as possible তারা সেই জায়গাতে পৌঁছে গিয়ে সেইখানে আক্রান্ত মানুষদেরকে উদ্ধার করা, প্রাথমিক চিকিৎসা প্রদান করা, নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া, অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে এসে, বা যদি কোনো আশ্রয় কেন্দ্র থাকে, যেটা রিলিফ ক্যাম্প বলা হয়, আশ্রয় শিবির, সেটা অস্থায়ী হতে পারে বা স্থায়ী হতে পারে। সেগুলোকে, যদি স্থায়ী শিবির থাকে তো খুবই ভালো, অস্থায়ী শিবির তৈরি করতে হয়, তৈরি করে সেখানে আবার এই আক্রান্তদের নিয়ে যেতে হয়। তাই তো? আচ্ছা, খুব ভালো বলেছো। এবার আমাকে বলো, বিপর্যয়কালীন যে পর্যায়, সেই বিপর্যয়কালীন পর্যায়তে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়? আচ্ছা, তোমাদের বন্ধু বলছে, শোনো তোমরা সবাই। একদম ঠিক বলছে যে বিপর্যয় শুরু হলে তৎক্ষণাৎ কতগুলি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থার মাধ্যমে যাতে নতুন করে আরো সেই মানুষগুলো বা পরিবেশ নতুন করে আরো যাতে দুর্যোগ বা পূর্ণ না অবস্থায় হয়, বা নতুন করে বিপর্যয় না ঘটে, তার জন্য তারা কাজ করতে শুরু করে, যেটাকে বিপর্যয়কালীন পর্যায় বলা যায়। তাই তো? তো দেখো, এই বিপর্যয়কালীন পর্যায়ে যেমন ভাবে এই যে ভূমিকম্প, ঘূর্ণিঝড় বা বন্যার সময় যদি পরিবেশের ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু তারা সেরকম ভাবেই
সেই পদ্ধতি অবলম্বন করে তাদেরকে বাঁচিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারে। ঠিক আছে? হ্যাঁ বলো, তুমি যেটা বলছিলে যে বিপর্যয়কালীন পর্যায়ে কি কি করা উচিত সেগুলো ধীরে ধীরে বলো। একদম শুরুতে সেটা হচ্ছে কি, আশ্রয় শিবির স্থাপন করা। কেন আশ্রয় শিবির স্থাপন করতে হবে? কারণ বিপর্যয় দুর্গত বা বিপর্যয় আক্রান্ত মানুষকে তাদের সেই মুহূর্তে থাকার জন্য অস্থায়ী আশ্রয় শিবির বা ত্রাণ শিবিরের বন্দোবস্ত করা উচিত। আর স্থানান্তর, যে বিপর্যয় সূচনার সঙ্গে সঙ্গে কি করতে হয়, মানুষজনকে অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন, সরিয়ে নিয়ে যাওয়া উচিত, তাই না? তারপরে রয়েছে কি, স্থানান্তর। স্থানান্তর হয়ে গেল, এবার রয়েছে স্থানান্তর করার পরে, তাহলে প্রথমে আশ্রয়স্থানে বা আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল, স্থানান্তর করা হলো, এবার তাদেরকে দেখতে হবে তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে কিনা, প্রাথমিক চিকিৎসা, তাদেরকে আহতদের শুশ্রূষা করে বা চিকিৎসার মাধ্যমে ফার্স্ট এড দিয়ে প্রাথমিক চিকিৎসা কিন্তু তৎক্ষণাৎ শুরু করতে হবে। কারণ প্রাথমিক চিকিৎসা শুরু করলেই যদি কোনো ব্যক্তি দুর্গত বা আহত কোনো ব্যক্তিকে কিন্তু সুস্থ করতে হবে, এবং যদি মেজর কোনো প্রবলেম থাকে তাহলে তাকে সেখান থেকে আবার ট্রান্সফার করিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া উচিত। আর কি, এই মানুষজনকে, এই যে যারা অস্থায়ী আশ্রয় শিবির বা বিভিন্ন যে রিলিফ সেন্টার ক্যাম্প থাকে সেখানে আশ্রয় নেবে, তাদেরকে থাকার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে। তার নির্দিষ্ট সময়ে যে খাওয়ার ব্যবস্থা, ত্রাণ সামগ্রী মজুত করতে হবে, ত্রাণ সামগ্রী মজুত করে তাদেরকে সেখানে যথেষ্টভাবে কাজে লাগতে হবে, তাই তো? এটা গেল বিপর্যয়কালীন পর্যায়। বিপর্যয় উত্তর পর্যায়, পরবর্তী পর্যায়ে কি করা উচিত? প্রথমে একদম শুরুতেই এই যে মানুষজনকে উদ্ধার করা হলো তাদেরকে কি করতে হবে, ত্রাণ বন্টন করতে হবে। বা সব মানুষ যদি উদ্ধার নাও হয়, তারা ধরো রান্না করতে পারছে না বা পানীয় জল পাচ্ছে না, তাদেরকে পানীয় জল, ওষুধ, বিভিন্ন শুকনো খাবার, খাদ্যদ্রব্য, অনেক সময় ত্রিপল, বস্ত্র, এদেরকে দিয়ে তাদেরকে ত্রাণে সাহায্য করতে হবে। এবং এই সাহায্য করার কাজে কারা এগিয়ে আসে? বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তাই তো, তারা এই কাজে এগিয়ে আসে। আর কি রয়েছে? উদ্ধার কাজ। উদ্ধার কাজ কিভাবে করা হয়? তো জানো, উদ্ধার কাজ বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তর তাদের মধ্যে তদারকি করে, তাদের যোগাযোগ, নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে কোন জায়গায় কত মানুষ কিভাবে আক্রান্ত হয়েছে ম্যাপ ধরে ধরে, এবং অনেক সময় দেখা যায় যদি হেলিকপ্টারের মাধ্যমেও জায়গা পর্যালোচনা করা হয়, যেখানে কতটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখা হয়। বা কোথাও যদি অতিরিক্ত বেশি পরিমাণে বিপর্যয় হয় তাহলে সেখানে সেনাবাহিনীকে কাজে লাগিয়ে সেখান থেকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হয়। আবার সেনাবাহিনীকে দিয়ে যেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, অস্থায়ী সেতু বা অস্থায়ী রাস্তাঘাট, এসবগুলো বানিয়েও কিন্তু যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা যায়, শৃঙ্খলা বজায় রাখা যায়। আর কি, পুনর্বাসন। তাহলে যেসব মানুষদের আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া আসা হলো তাদেরকে আবার যাতে তারা তাদের সঠিকভাবে পুনর্বাসন পায়, ত্রাণ পায়, সেদিকে সরকার ও বেসরকারি সংস্থা সাহায্য করে থাকে। কারণ অনেকে তো ঘর বাড়ি ভেঙে নষ্ট হয়ে যায়, তো ক্ষেত খামার নষ্ট হয়ে, তাদেরকে তারা সাহায্য করে। আর হচ্ছে পুনর্গঠন, যাতে তারা সেটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে, নিজেদের ঘর বাড়ি আবার যাতে পুনরায় তৈরি করতে পারে, সেইখান থেকে সাহায্য করা হয়। তো এই ছিল লাস্ট ক্লাসের বা বিগত ক্লাসের আমাদের আলোচনার বিষয়বস্তু, যেটা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করেছো, খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো। আমি খুব খুশি তার জন্য। তোমরা আগামী দিনেও একই রকমভাবে এরকমভাবে পড়ে আসবে যাতে তোমাদের উত্তর দিতে কোনো অসুবিধা না হয়।
ঠিক আছে? আচ্ছা, এবার বিপর্যয় আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কাজ। তোমরা কারা? তোমরা স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী। তো তোমাদের কিন্তু তোমাদের বিশেষ করে এই ক্লাস 8, 9, 10, 11, 12 এই যে ক্লাসগুলো শিক্ষার্থী হিসাবে পাড়ার মানুষজনকে যেমনভাবে সচেতন করতে হয়, তাদেরকে দুর্দিনে পাশে দাঁড়াতে হয়, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে হয় এবং কিভাবে বিপদ আসতে পারে তার জন্য সচেতনতাও করতে হয়। ঠিক আছে? তো আজকে তোমাদের কি ভূমিকা? আচ্ছা, তোমরা কি সোশ্যাল বা সামাজিক কাজে কে কোনো অংশগ্রহণ করেছো? কি কি করেছো একটু বলো দেখি আমাকে। আচ্ছা, সামাজিক কাজ বলতে যে পাড়ার কাকু জেঠুদের সাথে বিভিন্ন সময় রাস্তাঘাট পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার। বাহ, খুব ভালো লাগলো শুনে তোমার এটা কাজটা মহৎ কাজ, খুব ভালো এটা। আচ্ছা, হ্যাঁ, কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাদেরকে ওষুধ দেওয়া বা সাহায্য করা, বা কাউকে সাইকেলে বসিয়ে রিক্সাতে বসিয়ে ডাক্তারখানায় পৌঁছে দেওয়া। বাহ, খুব ভালো। তোমরা খুব অ্যাক্টিভ আছো সোশ্যাল কাজে, এরকম থাকা উচিত। যে কোনো সময় বিপদে নিজের বিপদ না করে অন্যকে সাহায্য করা খুব ভালো কাজ, সেগুলো এরকম করে যাবে। তাহলে আজকে আমরা শুরু করি আমাদের মূল আলোচনার বিষয়বস্তু, যে ষষ্ঠ অধ্যায় ভূগোল বিষয়ের ষষ্ঠ অধ্যায়ে দুর্যোগ ও বিপর্যয়, এবং তার মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। ঠিক আছে? তাহলে বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীর কি ভূমিকা আছে সেটা আমরা দেখব একটু। তাহলে এইখানেও বিপর্যয় ব্যবস্থাপনার যে মূল 3টি স্তর রয়েছে, এখানে আমরা নিজেদের সুবিধার্থে যে শিক্ষার্থীরা কিভাবে তারা কাজ শুরু করতে পারে, কিভাবে কাজ করবে, সেই জন্য এটাকে আমরা এই 3টি স্তরে ভাগ করে নেওয়া হয়েছে। প্রথমে কি পর্যায় ছিল বলো? বিপর্যয় পূর্ব পর্যায়। অর্থাৎ বিপর্যয় আসার পূর্বে ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের কি করা উচিত, কি কি ভূমিকা থাকা উচিত, সেই সম্পর্কে একটু আমরা আলোচনা করব। এখানে বেশ কয়েকটা ভূমিকা রয়েছে। তোমরা অলরেডি কিছু কিছু ভূমিকা সম্পর্কে তোমরা জানো, এবং আজকে আরো কিছু বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো। তোমরা সেগুলো জানবে যাতে ভবিষ্যতে তোমাদেরকে যে কোনো বিপর্যয় তোমরা যদি তোমাদের সামনে আসে, তোমরা তোমাদের এই উপস্থিত বুদ্ধিকে বা এই প্রশিক্ষণের মাধ্যমে কাজে লাগিয়ে নিজেদেরকে কিন্তু সেই সমাজ সেবায় নিয়োজিত করতে হবে। ঠিক আছে? তো যেটা শুরুতেই বিপর্যয় পূর্ব অবস্থার প্রথম কি ছিল বলতো? মানচিত্র তৈরি করা। একদম ঠিক বলেছো। তো দেখো, এখানেও শিক্ষক এবং গবেষকদের উদ্যোগে শিক্ষার্থীরা কি করবে? দুর্যোগ ও ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানচিত্র তৈরিতে অংশগ্রহণ করবে। যে এমন নয় যে ওই ব্যক্তি বা উনি মানচিত্র তৈরি করে দিয়েছেন তার মানে আমাকে আর কিছু করতে হবে না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। নিজেদেরকেও কিন্তু সেই কাজে সঠিকভাবে অংশগ্রহণ করতে হবে। তোমরা যদি সঠিকভাবে অংশগ্রহণ করতে পারো, তবেই কিন্তু এই পরিবেশ তথা এই জীবন আরো ভালো হয়ে উঠবে। তাহলে নিজেদেরকে এই মানচিত্র তৈরিতে অংশগ্রহণ করলে এটা একটা গেল। আর কি রয়েছে? স্থানীয় এলাকায় সচরাচর ঘটা দুর্যোগ বা বিপর্যয় সম্পর্কে শিক্ষা লাভ করতে হবে, প্রশিক্ষণ লাভ করতে হবে। দেখবে তোমাদের হাতে এখন স্মার্টফোন রয়েছে বাড়িতে, অনেকে স্মার্টফোন সঠিকভাবে ব্যবহার করতে পারে না, কিন্তু তোমরা তো স্মার্টফোনে সবাই একজন এক একটা মাস্টার। তো এই স্মার্টফোন মাধ্যমে অনেক সময় গুগলের সাহায্যে হোক বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে হোক, আমরা বিভিন্ন বিপর্যয়ে আগাম সতর্কবার্তা কিন্তু পেয়ে থাকি। তো এইগুলো আমরা পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছে বা গ্রামের বয়স্ক মানুষ যারা রয়েছে, যারা এই সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন নয়,
যে কি করা উচিত, বা তারা এই দুর্যোগ বা আবহাওয়া যে দুর্যোগ হতে পারে সেই সম্পর্কেও কোনো আইডিয়া তাদের নেই, ধারণা তাদের নেই। দেখা গেল তারা খুব ছোট্ট একটা ঝুপড়ি বা মাটির বাড়িতে বসবাস করছে, বন্যা সতর্কবার্তা তুমি দেখতে পেয়েছো, তাহলে তাদেরকে কি করতে হবে? সে মাটির বাড়ি থেকে তৎক্ষণাৎ তাকে স্থানান্তর করে কোনো আশ্রয় শিবির, বা প্রয়োজন হলে তোমার যদি ভালো বাড়ি থাকে সেখানেও তুমি তাদেরকে আশ্রয় দিতে পারো। তো এরকমভাবে তোমরা শিক্ষার্থীরা সাধারণ মানুষকে কিন্তু আগাম সচেতন করতে পারো এরকম মাইকিংয়ের সাহায্যে। তবে এই মাইকিং হঠাৎ করেই তোমার হাতে দেবে না, এটা পঞ্চায়েতের বিভিন্ন মাধ্যমে। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে জনে জনে গিয়ে মানুষকে বলা, যে বিশেষ করে বয়স্ক মানুষদেরকে বলা, বা যারা এই দুর্যোগ বিপর্যয় সম্পর্কে অতটা ধারণা যাদের নেই বা কি হতে পারে, তাদেরকে সঠিকভাবে ট্রেনিং প্রাপ্ত করা, বলে দেওয়া, সচেতন করা, যাতে তারা যাতে নতুন করে কোনো বিপদের সম্মুখীন না হতে হয়। বিপর্যয়ের উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন, পুনর্গঠন, অর্থাৎ উদ্ধার কাজ করতে হবে, ত্রাণ বিলি করতে হবে, পুনর্বাসন মানে যদি কোনো কারো ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রে সাহায্য করতে হয়, কোনো নতুন তৈরি করতে হয়, পুনর্গঠন করতে হয়, সব কাজে এই এনএসএস, এটা ন্যাশনাল সার্ভিস স্কিম আমরা বলেছিলাম, দেখো এনসিসি প্র্যাকটিস করছে, স্কাউটস এবং গাইডস, এটাও একটা প্রশিক্ষণপ্রাপ্ত দল অন্তর্ভুক্ত হয়ে এই বিপর্যয় মোকাবিলার মহড়াতে অংশগ্রহণ করতে হবে, যাতে আমরা সঠিকভাবে ট্রেনিং প্রাপ্ত হই। শুধুমাত্র পুঁথিগত প্রশিক্ষণ থাকলে কিন্তু হবে না, হাতে কলমে কিভাবে উদ্ধার কাজ করে মানুষকে পুনর্বাসন দিতে হবে সবটুকু হাতে কলমে জানতে হবে, বুঝতে হবে। তাহলে বিপর্যয় পূর্ব পর্যায়ের যে 3টি অংশ আমরা আলোচনা করলাম, বুঝতে পেরেছো সবাই? খুব ভালো। এবার দেখো আর কি করতে হবে। এরকম ভাবে অস্থায়ী শিবির স্থাপন করতে হয়। এটা কিন্তু যারা দুর্গত তারা করেন, এটা প্রশাসন থেকে এই যে এনসিসি, এনএসএস বা এনডিআরএফ, তারপরে এনআইডিএম, এরাই কিন্তু এই কাজগুলো করে বা সরকারি সাহায্যপ্রাপ্ত হয়েই করে। ঠিক আছে? তো বন্যা, খরা, ঝড়, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, যে কটা বিপর্যয় রয়েছে, ঠিক আছে, অধিবাসীদের করণীয় কাজ সম্পর্কে ব্যাপক পূর্ব প্রচার করা। অর্থাৎ এই সময়, বন্যার সময় বা খরার সময় বা ঝড়ের সময়, ভূমিকম্পের সময় তাদেরকে কি করণীয়, যেমন বন্যার সময় কি করণীয়? বন্যার সময় উপকূল অঞ্চল থেকে সরে একটু উঁচু স্থানে আশ্রয় নিতে হবে, এবং শুকনো খাবার বা দরকারি কাগজপত্র নিয়ে তাদেরকে এক জায়গায় চলে যেতে হবে, সেটা সে সম্পর্কে বলা। ঝড় হলে ঝড়ের সময়ও একই রকমভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ফাঁকা জায়গাতে নয়, এমন কোনো পাকা স্থান যেটা ঝড়ে প্রতিহত হবে না, সেরকম পাকা বাড়ি বা বড় উঁচু বিল্ডিংয়ে আশ্রয় গ্রহণ করতে হবে। আবার ভূমিকম্পের সময় ঠিক উল্টো, ভূমিকম্পের সময় কোনো পাকা দ্রব্য মানে পাকার বাড়িতে, বড় বিল্ডিংয়ে সেখানে আশ্রয় নেওয়া চলবে না, কারণ যে কোনো সময় সে বিল্ডিং ভেঙে পড়তে হবে। তাদেরকে কোথায় আশ্রয় নিতে হবে? তখন ফাঁকা জায়গাতে আশ্রয় নিতে হবে। আবার অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরির আশেপাশে থাকলে হবে না। তাহলে এরকমভাবে তাদেরকে আগে থেকে প্রচার করে তাদেরকে সতর্ক করতে হবে। দুর্যোগহীন এলাকা থেকে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ করতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে? বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য করা দরকার। কারণ দেখো, তোমরা তো ছোট, তোমরা সবটুকু পারবে না। যে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা থাকবে তাদের সঙ্গে থেকে হাতে হাতে রেখে, ধরো যে এলাকাটা দুর্যোগ হয়নি, সেখানকার মানুষ ভালো রয়েছে, সেখান থেকে ত্রাণ সংগ্রহ করে যে এরিয়া বা যে অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করতে হবে। শিক্ষার্থীরা কি করবে? বন্যা, খরা, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি এইসব সংক্রান্ত আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে ওয়াকিবহাল থাকে, এবং তোমাদেরকে নিত্য নতুন প্রতিদিন টিভি হোক, খবরের কাগজ হোক, রেডিও হোক, এখান থেকে তোমাদেরকে সঠিক ইনফরমেশন নিয়ে তোমাদেরকে কিন্তু এই সম্পর্কে ধারণা রাখতে হবে। ঠিক আছে? হাসপাতাল, দমকল,
থানা, বিপর্যয় মোকাবিলা দপ্তর, ত্রাণ পুনর্বাসন দপ্তরের ঠিকানা, ফোন নম্বর সংগ্রহে রাখতে হবে, যাতে যে কোনো সময় যদি কোনো বাড়ি বা একটা দুটো বাড়ি অনেক সময় বিপদে পড়ে, ধস নামতে পারে, তাহলে সেক্ষেত্রে এই নির্দিষ্ট দপ্তরের ফোন নাম্বার ফোন করে তাদেরকে জানানো। তুমি যদি নাও করতে পারো, তাদেরকে ফোন নাম্বার দিলে তারা আসলে তাহলে সেখানকার মানুষ কিন্তু তখনকার মতো উদ্ধার পাবে। তাহলে বোঝা গেল তোমরা শিক্ষার্থী হিসাবে তোমাদের কি কি কাজ করণীয়। মূল কথা হচ্ছে বিভিন্ন সংগঠনের সাথে সহযোগিতা রেখে তাদেরকে সাহায্য করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, মানুষকে সচেতন করতে হবে এবং আশ্রয় শিবির বিভিন্ন জায়গায় মানুষকে সেইভাবে গাইড করতে হবে যাতে তারা বিপদগামী না হয়। তাই তো? আচ্ছা, এবার হচ্ছে বিপর্যয়কালীন পর্যায়। তো বিপর্যয়কালীন পর্যায়ে কি করতে হয়, অর্থাৎ যখন বিপর্যয় চলছে বা হচ্ছে তখন কি হয়? দুর্যোগ কবলিত এলাকা থেকে আক্রান্তদের উদ্ধার কাজে অংশগ্রহণ করা। দেখো, এই দুর্যোগ কবলিত এলাকা, তাদেরকে উদ্ধার কাজ যদি আমরা করতে পারি তো ভালো, নাহলে ত্রাণ দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে। তাই তো, এটা করতে হয় আমাদেরকে। আহত ব্যক্তিদের দ্রুত আশ্রয় শিবিরে বা স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা। দেখেছি যারা আহত হয়ে গেছে তাদেরকে হয় স্বাস্থ্য শিবিরে নিয়ে যাওয়া, বা যদি আরো গুরুতর আহত হয়ে যায় তারা, তাহলে তাদেরকে বড় কোনো স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাই না? আর কি করতে হবে? ত্রাণ ও আশ্রয় শিবিরগুলির কাজকর্মে তদারকি করে প্রাথমিক চিকিৎসক ও শুশ্রূষাকারীর ভূমিকা পালন করতে হবে। তাহলে তোমরা যতটুকু তোমাদের অভিজ্ঞতা রয়েছে, এই নির্দিষ্টভাবে এই যে মানুষটিকে তুমি নিয়ে এসেছিলে সে সঠিকভাবে ত্রাণ পাচ্ছে কিনা, চিকিৎসা পাচ্ছে কিনা, চিকিৎসা যদি পেয়ে থাকে তাহলে সে কেমন আছে, ডাক্তার দেখেছে কিনা, তাহলে সেইভাবে কিন্তু তোমাদেরকে তদারকির ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র গিয়ে দাঁড়িয়ে থাকলেই নয়, বিশেষ করে তদারকি করে সেই কাজগুলোকে করতে হবে। এবং স্থানীয় 4 নম্বর বলা হচ্ছে স্থানীয় দুর্গত মানুষজনকে আশ্বস্ত করে মানসিকভাবে সাহস রাখা। কি করতে হবে? যে না, তোমাদের ভয় পাওয়ার কারণ নেই, তোমরা এখানে আশ্রয় পেয়েছো, বেঁচে আছো এবং তোমরা পরবর্তীতে কিছুদিনের মধ্যেই আবার তোমরা তোমাদের নিজস্ব বাড়িঘর জমি ফিরে পাবে, তার জন্য সময় লাগবে। এইভাবে তাদেরকে মানসিকভাবে সাহস যোগাতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে উপদ্রুত এলাকায় সকলকে গুজবে কান না দিতে বা গুজব না ছড়াতে বলা। যে এইখানটাতে এখন এই হয়ে গেছে, আরো বন্যার জল আসবে, আরো ভয়ঙ্কর ভাবে হচ্ছে, সরকার সাহায্য করছে না বা বেসরকারি সরকার সাহায্য করছে না, আমার খাবার সে নিয়ে নিচ্ছে, খাবার পাওয়া যাচ্ছে না, ত্রাণ পাওয়া যাচ্ছে না, সেখানে জল নেই, এরকম ভাবে বিভিন্ন নেগেটিভ খবর, নেগেটিভ সংবাদ, এখান থেকে বিরত থাকতে হবে এবং অন্য মানুষজনও যাতে এই খবর দ্বারা আক্রান্ত বা খবর শুনে আতঙ্কিত না হয়ে পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রত্যেকের কাছে সঠিক ইনফরমেশন, সঠিক খবর দেওয়া, তারা যাতে সঠিকভাবে শুধু ত্রাণ নয়, তারা সঠিকভাবে থাকতে পারছে কিনা সুস্থ পরিবেশে, এবং তারা কোনো মানসিক কোনো অশান্তি বা শারীরিক কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা, তাদেরকে সেইভাবে দেখে তাদের পাশে থাকতে হবে। তাহলে বিপর্যয় পর্যায় বোঝা গেল। ভেরি গুড। শেষ হচ্ছে বিপর্যয় উত্তর পর্যায়। যেমন আমরা আগের দিন পড়েছিলাম বিপর্যয় উত্তর পর্যায়, তো এই ক্ষেত্রেও বিপর্যয় উত্তর পর্যায়ে নিখোঁজ ও মৃত মানুষের সন্ধানে জোর তল্লাশি অভিযানে সহায়তা করা। দেখা গেল কোনো একটা পরিবার, সেই পরিবারের 4 জন মানুষ ছিল, সদস্য সংখ্যা ছিল, সেখান থেকে তাদেরকে পাওয়া গেছে হয়তো 3 জনকে, আরো একজনকে পাওয়া যাচ্ছে না। তাহলে কি করতে হবে? সেই একজন
এই হারিয়ে যাওয়া একজন সদস্য, তার যদি মৃত হয়ে থাকেন তাহলে তার দ্রুত সৎকার করা, বা যদি বেঁচে থাকেন তাহলে তার খোঁজ করতে হবে, খোঁজ করে তার পরিবারকে তার বর্তমান সংবাদ জানতে হবে, তিনি কোথায় আছেন, বা যদি আহত হয়ে থাকে, হাসপাতালে থাকে, তাহলে তারও কি পরিস্থিতি, সিচুয়েশন রয়েছে, প্রেজেন্ট কন্ডিশন রয়েছে, সেটাকে জানাতে হবে। এরকমভাবেও কিন্তু তোমরা মানুষজনকে সাহায্য করতে পারো। ঠিক আছে? বিপর্যয় প্রভাবিত অসহায় মানুষজনের মধ্যে দ্রুত সুষমভাবে ত্রাণ সামগ্রী বন্টনে অংশগ্রহণ করা, অর্থাৎ যে অঞ্চলটা বিপর্যয় প্রভাবিত অঞ্চল হয়ে রয়েছে, ঠিক আছে, সেখানকার মানুষজন যাতে দ্রুত এবং সুষমভাবে, কোনো বিশৃঙ্খল ছাড়াই একদম নিয়ম সবাইকে ঠিকভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়ে তারা তাদের খাবারটা পাচ্ছে কিনা, ওষুধটা পাচ্ছে কিনা, পানীয় জল পাচ্ছে কিনা, তাদেরকে সেই জিনিসগুলো বন্টনে তাদেরকে কিন্তু যথেষ্টভাবে সাহায্য করতে হবে। ঠিক আছে? আর কি করতে হবে? নিঃস্ব মানুষজনের বাড়ি, রাস্তা, নলকূপ, কৃষিজমি, শৌচালয় পুনর্গঠন এবং পুনর্বাসনে তারা যখন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা সরকারি সংস্থা দিয়ে তারা যখন কাজ করাবে, তাদেরকে কিন্তু সাহায্য প্রদান করতে হবে। ঠিক আছে? কারণ যারা একদম নিঃস্ব হয়ে যায়, দেখা গেল পরিবারে 3টি সদস্য সংখ্যা ছিল, প্রধান যে সদস্য সংখ্যা, তাদেরকে বাঁচাতে গিয়ে কোনো রকমভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে, তো তারা যে সাহায্য পেয়েছে, সেই সাহায্যটা সঠিকভাবে কাজে লাগিয়ে তাদের বাড়ি, ঘর, রাস্তা বা জমির সঠিকভাবে পুনর্গঠন এবং তার সাথে সাথে পুনর্বাসন করার ব্যবস্থা যাতে তিনি খুব সহজেই করতে পারেন, সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে। দুষ্টু লোকেদের দ্বারা অপরাধ, অর্থাৎ যারা দুর্নীতিপরায়ণ মানুষ, যারা কিছু ত্রাণ দেখলেই নিজেদের আখের গোছাতে চায়, সেগুলো মজুত করে, এবং যারা প্রকৃত অর্থে ত্রাণ পাওয়ার যোগ্য তাদেরকে না দিয়ে ভালো মানুষদেরকে ত্রাণ দিচ্ছে, দিয়ে তিনি একটা ফায়দা লোটার চেষ্টা করছে, এই যে সামাজিক বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকেও কিন্তু সজাগ থাকতে হবে মানুষজনকে। ঠিক আছে? মানুষজন যত বেশি সজাগ থাকবে এবং তোমরাও যত সজাগ থাকবে, তত কিন্তু দুর্নীতিপরায়ণ মানুষরা ধীরে ধীরে পিছিয়ে যাবে, পিছু হটবে, তারা এতটা সাহস তারা পাবে না। ঠিক আছে? বোঝা গেল তাহলে কি বললাম? তাহলে শিক্ষার্থী হিসাবে তোমাদের কি কি করণীয়, কর্তব্য বা কি করা উচিত, কি করলে তোমরা এই বিপর্যয় থেকে তুমি এবং তোমার পরিবার, তুমিও তো সেই বিপর্যয়ের বিপর্যয়ের সম্মুখীন হতে পারো, তো সেখান থেকে তোমাকে এবং তোমার পরিবার, তাছাড়াও তোমার পার্শ্ববর্তী যে প্রতিবেশী লোক রয়েছে, আত্মীয় পরিজন রয়েছে, তাদেরকেও কিন্তু এখান থেকে উদ্ধার কাজ করতে হবে এবং তাদের সঙ্গে সমন্বয় সংগঠন করে, সহযোগিতা করে তারা কতটা ভালো রয়েছে সেই দিকটাও নজর রাখতে হবে। ঠিক আছে? এটাই তোমাদের শিক্ষার্থীদের ভূমিকা থাকা উচিত। তাহলে এখানটাতে তোমাদের কারো কি কোথাও বুঝতে কোনো অসুবিধা হলো? অসুবিধা হয়নি, খুব ভালো কথা। তাহলে এই যে জিনিসগুলো আমি আলোচনা করলাম এতক্ষণে, এইগুলো তাহলে তোমরা পরবর্তী ক্লাসে এই প্রশ্নগুলোকে সামনে রেখে নিজেরা সবাই ভালোভাবে একটু পড়ে আসবে। দেখো, এই যে জিনিসটা আলোচনা করলাম, এটা শুধু পড়লে যে মুখস্থ হবে এমন নয়, এটা প্রকৃতির বাস্তব। তুমি যদি ভাবনা চিন্তা করো যে কোনো একটা জায়গায় বিপর্যয় হয়েছে, বন্যা হয়েছে, তোমার সামনে বন্যা হয়েছে, এবং তুমি সুস্থ সবল একটা ছাত্র বা ছাত্রী, তুমি যতটা দ্রুত সম্ভব উদ্ধার কাজ করতে পারবে বা সাহায্য করতে পারবে, ধরো যাকে দেখছো সে একটা বয়স্ক মানুষ, তিনি সেখান থেকে উঠতে পারছেন না বা নড়তে পারছেন না, তাহলে সেই কাজে তুমি কিভাবে সাহায্য করবে, তোমার উপস্থিত বুদ্ধি কি হবে, তুমি যদি ভাবনা চিন্তা করো, তাহলে কিন্তু সেই উত্তর তুমি অনায়াসেই পেয়ে যাবে। আলাদা করে তোমাকে বুঝিয়ে দিতে হবে বা শিখিয়ে দিতে হবে এমন কোনো ব্যাপার নয়, তাই না? তো সবসময় মানুষকে উপকার করতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে আজকে যা আমরা দিলাম এই সম্পর্কে তোমরা সবাই
সঠিকভাবে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আবার পরবর্তী কোনো বিষয় সম্পর্কে আলোচনা করব। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।